আসসালামু আলাইকুম বিদ্যাঙ্গনের সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে বিদ্যাঙ্গনের আজকে ক্লাসে স্বাগতম। তোমরা ইতিমধ্যে জেনেছো বিদ্যাঙ্গন থেকে তোমরা যারা এইচএসসি 26 পরীক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একটা স্পেশাল সাজেশন এবং স্পেশাল ক্লাসের একটি কোর্স লঞ্চ করা হয়েছে, যেখানে ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা আইসিটির উপর একটা সুন্দর কোর্স আমরা অলরেডি সাজিয়ে ফেলেছি, যেখানে তোমাদের জন্য এক্সাম থাকবে, বেশ কিছু ক্লাস থাকবে এবং সুন্দর সুন্দর সাজেশন আমরা তৈরি করেছি, যেগুলো তোমাদেরকে আমরা প্রোভাইড করব। তো তারই আলোকে আজকে আমাদের একটা বাংলার উপর একটা খুবই ছোট একটা ক্লাস নিব, সেটা হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র বেসিক কিছু আলোচনা করবো, যে তোমাদের কিভাবে পরীক্ষায় কোন টপিক থেকে কয়টা আসবে এবং পরীক্ষায় তোমরা কিভাবে অ্যান্সার করবে, এবং তোমরা কত মার্কের অ্যান্সার করবে এবং কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে বাংলা প্রথম পত্রটা আজকে আমি পুরোটাই সাজেশন দিয়ে দেওয়ার চেষ্টা করবো, এবং দ্বিতীয় পত্র যেটা আমরা দ্বিতীয় পত্র প্রশ্ন বিশ্লেষণ করবো আজকে, কিভাবে প্রশ্ন আসে এবং কোথা থেকে কিভাবে অ্যান্সার করতে হয়, এখানে কোন অপশনটা থাকে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব। তো তার আগে আমরা বলি, যেমন আজকে হচ্ছে 13 তারিখ আজকে আমাদের বাংলা প্রথম পত্র নেওয়ার কথা ছিল, তো তারই সুবাদে আমরা ক্লাসটি এখন শুরু করব। তার আগে আমরা একটু কোর্স নিয়ে বিস্তারিত বলি। দেখো, সেটি হচ্ছে আমাদের আজকের কোর্সটির নাম হচ্ছে আজকের কোর্সটির নাম হচ্ছে ইবিআই অর্থাৎ ইংলিশ বাংলা এবং আইসিটির কোর্স। এই কোর্স হচ্ছে এইচএসসি তোমরা যারা 2026 পরীক্ষার্থী রয়েছে তোমাদের অলরেডি তোমরা জানো পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে জুন মাসে। তো তোমাদের ফাইনাল রিভিশন এবং টেস্ট পেপার সলভের একটি কোর্স আমরা অলরেডি লঞ্চ করেছি। তো এই কোর্সে কি কি থাকবে, কোর্সের ফিচারটা আমরা দেখি। দেখো, প্রতিটি ক্লাস শেষে তোমাদেরকে একটা কি দেওয়া হবে, পিডিএফ নোট দেওয়া হবে। দেখো, ফাইনাল এক্সাম সাজেশন দেওয়া হবে, তোমাদের যে ফাইনাল এক্সাম রয়েছে তার একটা গুরুত্বপূর্ণ সাজেশন আমরা তৈরি করেছি, সেই সাজেশনটা দেওয়া হবে। এবং তোমাদের জন্য প্রতিটি ক্লাস ফেসবুক লাইভে নেওয়া হবে এবং স্পেশাল ভাবে তোমাদের জুমেও কিছু ক্লাস নেওয়া হবে। তোমাদের যারা পার্সোনালি তোমাদের কিছু সমস্যা রয়েছে, এগুলো তোমরা আমাদের গ্রুপে বা আমাদের মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে আমাদেরকে জানানোর মাধ্যমে তোমরা লাইভ সেশনের পাশাপাশি জুমে লাইভ সেশন নিয়ে তোমরা নিজেদের সমস্যাগুলো সমাধান করতে পারো। এবং আমাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে বিদ্যাঙ্গন.com, সেখানে দেখো আমাদের ক্লাসগুলো রেকর্ডেড থাকবে। এবং দেখো, টপিক ভিত্তিক একটা মেগা এক্সাম নেওয়া হবে, যেখানে তোমাদের পুরো বাংলাদেশের যে সকল স্টুডেন্টগুলো আমাদের বিদ্যাঙ্গনের সঙ্গে যুক্ত রয়েছে তোমাদের ওইখানে তোমাদের যেই সবাইকে নিয়ে একটা পরীক্ষার আয়োজন করা হবে, এবং তোমাদেরকে পরীক্ষাতে তোমাদের মান বন্টনটা আগে থেকেই বলে দেওয়া হবে, এবং তোমাদের ওইখানে পরীক্ষার ভিত্তিতে র্যাঙ্কিং এর ভিত্তিতে তোমাদের ফার্স্ট সেকেন্ড এবং থার্ডকে আমরা কিছু পুরস্কৃত করারও চেষ্টা করব। তারপর দেখো, 100% কমন উপযোগী একটা সাজেশন আমরা অলরেডি বানিয়ে ফেলেছি, যেটা তোমরা ভর্তি হওয়ার পর আমরা চূড়ান্তভাবে তোমাদেরকে এটা প্রোভাইড করব। তো আমাদের মেইন ক্লাস, চূড়ান্ত ক্লাস শুরু হবে 15 এপ্রিল, অর্থাৎ এপ্রিলে 15 তারিখ পর্যন্ত আমরা কিছু ফ্রি ক্লাস নিব ইংলিশ বাংলা এবং আইসিটি। বাংলা ক্লাসে নিতে আমি থাকবো তোমাদের সঙ্গে, আমি মোহাম্মদ সেলিম রেজা, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়, বিএ অনার্স ইন বাংলা। ঠিক আছে? তো তোমরা যারা কোর্সটি এনরোল করতে চাচ্ছ, তোমরা আমাদের এই যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, অথবা আমাদের ওয়েবসাইট থেকে সরাসরি কোর্সটা পারচেজ করতে পারবে। ঠিক আছে? তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে যুক্ত হয়েছে, তোমরা আমাকে জানাবা যে ঠিক মতো সবকিছু শোনা যাচ্ছে কিনা, আমি একটু চেক দেই। ওকে, তোমরা লাইভটা ঠিক মতো দেখতে পারছো কিনা একটু কমেন্টে জানাও আমাদেরকে, যে ঠিক মতো তোমরা লাইভটা দেখতে পারছো কিনা এবং কোনো সমস্যা হচ্ছে কিনা। এবং তোমরা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছো, তোমাদের আশেপাশে যে সকল বন্ধু বান্ধবী রয়েছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও যে বিদ্যাঙ্গনী ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে। ঠিক আছে? ওকে, আচ্ছা। তো শুরুতে আমরা যেটা নিয়ে বলবো, তোমাদের যে চূড়ান্ত প্রস্তুতি নির্দেশিকা আমরা একটা তৈরি করেছি, সেখানে এইচএসসি 2026-এর বাংলা প্রথম পত্রের সাজেশনটা আজকে আমরা দিব, যে তোমরা তোমরা বাংলা প্রথম পত্রের সাজেশন
তোমরা কোন কোন গদ্য পদ্য এবং নাটক উপন্যাস যেটি রয়েছে কোনগুলা পড়বা এবং তোমাদের জন্য কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো সেটা নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, তার আগে আমরা যেটা জানতে হবে পরীক্ষার মানবন্টন ও প্রশ্নের ধরন সম্পর্কে। দেখো, তোমাদের প্রশ্ন পরীক্ষা এইচএসসি তোমরা যেসব পরীক্ষার্থী যে সকল পরীক্ষার্থী রয়েছে তোমরা জানো তোমাদের খুব বেশি হাতে আর সময় নাই, মাত্র 2 মাস, কিংবা যদি আবারও পেছাই তাহলে 3 মাস মতো সময় রয়েছে। তো এই সময়টুকুর মধ্যে তোমাদেরকে কি পরীক্ষার প্রস্তুতিটা গুছিয়ে নিতে হবে। তার জন্য তোমাদের দেখো এখানে বলা হচ্ছে যে তোমাদের মোট 4টি বিভাগ হতে প্রশ্ন আসবে। দেখো, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, ঘ বিভাগ, অর্থাৎ তোমাদের গদ্য অর্থাৎ গল্প যেটি রয়েছে, ঠিক আছে, যেমন অপরিচিতা, বিলাসী, মাসি পিসি, এই গল্প থেকে 4টি প্রশ্ন আসবে, তোমাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। এবং খ বিভাগ পদ্য অর্থাৎ কবিতা, ঠিক আছে, বিদ্রোহী, তারপরে বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, এখান থেকে আসবে 3টি প্রশ্ন। এখান থেকে তোমাকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর বাধ্যতামূলক করতেই হবে। এবং তোমাদের দেখো উপন্যাস থেকে 2টি আসবে, সেখান থেকে 1টি, এবং দেখো গ বিভাগ অর্থাৎ নাটক থেকে 2টি, সেখান থেকে 1টি প্রশ্নের উত্তর তোমাদেরকে করতে হবে। তাহলে তোমাদের মোট 11টি প্রশ্ন আসবে। 11টি প্রশ্নের মধ্যে তোমাদেরকে কয়টা অ্যান্সার করতে হবে? 7টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। কয়টা? 7টা। তাহলে এখানে তো আমাদের হিসাব করে হচ্ছে 2 2 1 2, তাহলে কি মোট হচ্ছে 6টা। তাহলে ক বিভাগ থেকে 2টা, খ বিভাগ থেকে 2টা, গ বিভাগ থেকে 1টা, ঘ বিভাগ থেকে 1টা, অর্থাৎ মোট 6টা। এবং এই 4টা বিভাগের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে তুমি আরো একটা দিয়ে মোট 7টা অ্যান্সার করতে পারবে। এই 4টা বিভাগের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে তুমি কি আরো একটা দিয়ে মোট 7টা অ্যান্সার তোমাদেরকে করতে হবে পরীক্ষার জন্য। দেখো, তাহলে তোমাদের এখানে কি সৃজনশীল প্রশ্ন আসবে। তো এই সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে আসবে এবং কোনটা পরীক্ষার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখো, ক বিভাগ গদ্য গুরুত্বপূর্ণ পাঠ। দেখো আমরা এখানে যে একটা জিনিস যেটা বলি, দেখো 3টি তারকা অর্থাৎ 3টা স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলা এইবার পরীক্ষার জন্য সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ। 3টা স্টার। দেখো, এই যে অপরিচিতা, রবীন্দ্রনাথ, এই মানে করো যে এই প্রশ্নটা তোমাদের সৃজনশীলে থাকবেই। এমসিকিউ তো থাকবে, এমসিকিউর জন্য তোমরা টোটালটা একটু পড়বা, তারপরে যেগুলো 3 স্টার দেওয়া রয়েছে সেগুলো কি একটু বেশি বেশি করে পড়বা, ঠিক আছে? 3 স্টার যেগুলো দেওয়া রয়েছে সেগুলো কি বেশি বেশি করে পড়বা। এবং এটা পরীক্ষার জন্য আমাদের এখান থেকে সাজেশন দেওয়া হচ্ছে যে এখান থেকে প্রশ্ন আসবে এবং আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? তো দেখো, এখানে বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, অপরিচিতা, সাহিত্যের খেলা, বিলাসী, অর্ধাঙ্গী, যৌবনের গান, ঠিক আছে? তো এর মধ্যে সবচাইতে আমরা গুরুত্বপূর্ণ বলেছি কোনটা? 4 নম্বরে বিলাসী, 2 নম্বরে অপরিচিতা এবং কি সাহিত্যের খেলা। এই 3টা আমরা কি এখানে স্টার মার্ক করে দিয়েছি যে এই 3টা সবচাইতে গুরুত্বপূর্ণ তোমাদেরকে সৃজনশীল প্র্যাকটিসের জন্য। কিন্তু এমসিকিউ এর জন্য তোমরা মোটামুটি সবগুলাতে একটু ধারণা রাখবা, সবগুলো এমসিকিউ সলভ করার চেষ্টা করবা। তো দেখো, তাহলে এই হচ্ছে আমাদের বাংলা যে প্রথম পত্র ক বিভাগ। এখান থেকে আমরা যেগুলো স্টার মার্ক করে দিয়েছি এই স্টার মার্ক গুলা তোমাদের জন্য পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আচ্ছা, তারপরে আমরা দেখো পরে আরো কিছু প্রশ্ন রয়েছে। এখান থেকে দেখো জীবন ও বৃক্ষ, রেইনকোট এবং কি এই যে মাসি পিসি, এই 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আগে আমরা দিয়েছি কয়টা? 4টা, 3টা, 7টা। তোমরা এই মোট 7টা প্রশ্ন থেকে প্রিপারেশন নিবা, 7টা প্রশ্ন থেকে প্রিপারেশন নিবা। তাহলে তোমাদের এই 7টা থেকে 4টা আসবে, সেখান থেকে তুমি যে কোনো 2টা অ্যান্সার করতে পারবা ইজিলি। স্পেশালি আরো যদি আমি বলি যে স্পেসিফিক ভাবে 4টি যদি আমি তোমাদেরকে মার্ক করে দিতে চাই, যে একদম সুনির্দিষ্ট ভাবে যদি 4টা প্রশ্ন বলি, যেমন অপরিচিতা এবং কি অপরিচিতা, বিলাসী, এখান থেকে মাসি পিসি এবং এই যে রেইনকোট, এই 4টা থেকে আসার সম্ভাবনা 100%, একদম 100% যে এখান থেকে আসবে। মেইনলি একদম যদি তোমরা পড়ে নাও যাও, যদি পরীক্ষার আগেও পড়ো, তারপরে এই 4টা একটু দেখে যাবে, তাহলে কি তুমি 2টা প্রশ্নের অ্যান্সার করতে পারবা। তো মোটামুটি আমাদের স্টার মার্ক করা রয়েছে 7টি প্রশ্ন, 7টি গল্প। এই 7টি গল্প তোমরা একটু কি পরীক্ষার আগে খুব ভালোভাবে পড়বা, এবং আমরাও ক্লাসের মাধ্যমে এগুলা কিভাবে তোমাদের কোন সৃজনশীলগুলো আসার সম্ভাবনা বেশি এবং কিভাবে সৃজনশীলগুলো আসতে পারে আমরা পরবর্তী ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করব। মাসি পিসি থেকে কি ধরনের সৃজনশীল আসতে পারে, তারপরে তোমার রেইনকোট থেকে মুক্তিযুদ্ধের চেতনা এবং নুরুল হুদাকে নিয়ে কি ধরনের প্রশ্ন হতে পারে, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো এই ছিল হচ্ছে আমাদের গদ্য পাঠ অর্থাৎ গল্প পাঠ। গল্প পাঠ থেকে আমরা মোট 7টা টপিক আমরা কি করেছি, বাছাই করেছি, যেগুলো এবার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি। সেখান থেকে তোমরা 2টা অ্যান্সার করবা মাত্র, ঠিক আছে? মোট 12টি এখানে তোমাদের গল্প রয়েছে। এটি ছিল আমাদের ক বিভাগ। এখন আমরা যাব খ বিভাগ। খ বিভাগে দেখো এখানে কি রয়েছে, নির্বাচিত কিছু কবিতা রয়েছে। খ বিভাগে কি কবিতা, এটা হচ্ছে কি পদ্য অংশ। এখানে দেখো কবিতার মধ্যে রয়েছে ঋতু বর্ণনা, বিভীষণের প্রতি মেঘনাদ, সোনার তরী, বিদ্রোহী, সুচেতনা, প্রতিদান। তো এইখান থেকে এবার আমরা আইডেন্টিফাই করেছি, আন্ডারলাইন করেছি বিভীষণের প্রতি মেঘনাদ এবং কি বিদ্রোহী এবং প্রতিদান, এই 3টা। এখান থেকে কয়টা? 3টা। এই 3টা খুবই গুরুত্বপূর্ণ। এবার তোমাদের এইচএসসি 26 যে পরীক্ষার্থী রয়েছে, স্পেশালি সবগুলো বোর্ড, এখানে ওভারঅল একটা কি
আমাদের ধারণা এবং পূর্ববর্তী যে বোর্ডগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করে, বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করে ধারণা করা যাচ্ছে যে কি এখান থেকে এগুলা বেশি গুরুত্বপূর্ণ। তারপরেও 100% সিওরিটি দেওয়া যায় না, তারপর তোমরা এখান থেকে বলা যায় যে 90% আমরা বলতে পারি যে এখান থেকে প্রশ্নগুলা এবার হওয়ার সম্ভাবনা বেশি এবং এখান থেকে প্রশ্নগুলো হবে। তো দেখো, বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, প্রতিদান, এখান থেকে 3টা। আর এখান থেকে তোমরা এই যে পদ্মা এবং ফেব্রুয়ারি 1969 এবং কি এই যে প্রত্যাবর্তনের লজ্জায় কিছু আমরা এখানে দেখো এবার তোমাদের নতুন কিছু টপিকও অ্যাড করেছি, কারণ এখানে তাহারই মনে পড়ে গল্পটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু এই যে এইসব গল্পগুলো এবার কি নতুন যুক্ত হয়েছে, তো নতুন অনেকগুলো গল্প যুক্ত হওয়ার, নতুন অনেকগুলো কবিতা যুক্ত হওয়ার কারণে আমরা ধারণা করছি যে নতুন কোনো কবিতা থেকে এবার প্রশ্ন হতে পারে। সেই কারণে আমরা প্রত্যাবর্তনের লজ্জা এই কবিতাটাকে কি করেছি, আমরা যুক্ত করেছি, ঠিক আছে। তো এইখানে তোমাদের এই, তাহলে আমরা এর আগে দিলাম কয়টি, 3টা, বিভীষণের প্রতি মেঘনাদ, বিদ্রোহী, প্রতিদান এবং এরপরে কোনটা, পদ্মা, ফেব্রুয়ারি 1969, প্রত্যাবর্তনের লজ্জা, এই 3টা, মোট 6টা দিলাম কবিতা থেকে, ঠিক আছে। তাহলে তোমাদের আমি এর আগে বলেছি গদ্য থেকে কয়টা, গদ্য থেকে 7টা পড়বা এবং কবিতা থেকে 6টা। তাহলে এইগুলা পড়লে তোমরা মোটামুটি কি টোটালটা কমন পাবা, একদম 100% শিওর বলা যাচ্ছে। এবং তোমরা যদি মনে করো যে না গদ্য থেকে 4টা পড়বো এবং কি এখান থেকে 3টা পড়বো, তারপরে তোমাদের কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু তোমরা মোটামুটি এই যে 7টা এবং 6টা পড়লে কি তোমরা এমসিকিউ এবং সিকিউ দুইটাই খুব সুন্দরভাবে কি করতে পারবা, সমাধান করতে পারবা। ওকে, তোমরা যারা ক্লাসে জয়েন হয়েছো, ক্লাস শেষে তোমরা আমাদের যে মেসেঞ্জার টি রয়েছে অথবা আমাদের যে হোয়াটসঅ্যাপ টি রয়েছে এখানে তোমরা নক দিবা, আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে এই স্লাইডটা পিডিএফটা আমরা দিয়ে দিব, ঠিক আছে। তোমরা যারা নোট করছো ঠিক আছে, কিন্তু ক্লাস শেষে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছে আমাদের যে ইবিআই হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমরা এটা দিয়ে দিব এবং প্রত্যেকটা ক্লাস শেষে আমরা পিডিএফ এবং সুন্দর করে তোমাদের যে লেকচার শিটগুলা এটা দিয়ে দিব এবং প্রত্যেকদিন রাত্রে আমরা টপিকের উপরে একটা করে এক্সাম নেওয়ার চেষ্টা করবো এবং তোমরা এক্সাম এমসিকিউ প্লাস সিকিউ তোমরা আমাদের এখানে এবার আমরা একটা সিস্টেম চালু করছি, সেটা হচ্ছে তোমরা বাংলা প্রথম পত্রে যেটি সেটা হচ্ছে তোমাদের সিকিউ এক্সামটা আমরা নিব। সিকিউ এক্সামটা কিভাবে নিব, তোমরা আমরা প্রশ্ন দিয়ে দিব, তোমাদেরকে টাইম দিয়ে দিব এবং তোমরা সিকিউ এক্সাম দেওয়ার পর ওইগুলো ছবি উঠায় সাবমিট করবো। আমরা এখানে এটা বিষয়টা এমন না যে তুমি কপি করতে পারবা বাসায় বসে, এরকম না, জাস্ট আমরা তোমাদের লেখার মানগুলো দেখবো যে কোথায় ভুল রয়েছে, কারণ একটা সিকিউ লেখার ক্ষেত্রে মোটামুটি গ নম্বরে 3টা পাঠ করতে হয়, খ নম্বরে 4টা পাঠ করতে হয়, এখানে ভূমিকা, তারপরে তোমার মূল ভাব, ঠিক আছে, তারপরে টোটালটা নিয়ে উদ্দীপক, সবকিছু নিয়ে একটা বিষয় আছে, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যাই হোক, এটি ছিল আমাদের কি কবিতা অংশ। তো কবিতা অংশ থেকে মোটামুটি আমরা কয়টা, 6টা পড়বো। তো দেখো কবিতা অংশ পড়ার ক্ষেত্রে আমাদের কি বলছে, কবিতার মূল ভাব এবং ঐতিহাসিক প্রেক্ষাপট, যেমন ফেব্রুয়ারি 1969 বা বিদ্রোহী থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। যেমন ওই যে এবার আমরা যদি বলতে পারি, দেখো যদি বিদ্রোহী থেকে যেমন কি ধরনের প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের 24-এ একটা ভালো গণ আন্দোলন হয়েছে, ঠিক আছে, 24-এ যে জুলাই আন্দোলন, এটার সঙ্গে একটা সামঞ্জস্য করে কি বিদ্রোহী কবিতা থেকে একটা প্রশ্ন আসতে পারে। তারপরে তোমার দেখো ফেব্রুয়ারি 1969 এই গণ অভ্যুত্থানের সঙ্গে সামঞ্জস্য করে 24-এর যে গণ অভ্যুত্থান, এটাও কি একটা সামঞ্জস্য করে আর কি প্রশ্ন আসতে পারে। তো এটা তোমাদের মোটামুটি বিভিন্ন ইতিহাস ঐতিহ্য এবং আমাদের যে সমসাময়িক বিষয়গুলো রয়েছে সেইগুলা মিলেই প্রশ্ন তৈরি হতে পারে, ঠিক আছে। তো এবার আমাদের আরেকটা পার্ট রয়েছে, সেটা হচ্ছে কি আমরা বলছিলাম মোট 4টা পার্টে তোমাদের প্রশ্ন আসবে এবং এমন না যে তুমি শুধু ক নম্বরে মনে করো তুমি শুধু গল্প পড়ে গেছো, গল্প থেকে তোমার মোটামুটি 4টা প্রশ্ন আসছে, 4টাই লিখে দিছো, তাহলে কিন্তু তুমি মার্ক পাবা না, 2টার মার্কই পাবা, কারণ তোমাকে ওইখানে প্রশ্নে উল্লেখ করে দেওয়া থাকবে প্রত্যেকটা বিভাগ থেকে সর্বনিম্ন 2টা, ঠিক আছে, সর্বনিম্ন 2টা এবং 6 এবং ওই 2টা লেখার পরে তুমি লাস্টে একটা লেখার অপশন পাবো, ওইটা তুমি উপন্যাস, নাটক অথবা কবিতা অথবা গল্প যে কোনো একটা জায়গা থেকে লিখতে পারো। তাহলে দেখো গ বিভাগে কি রয়েছে, উপন্যাস, উপন্যাসটা কি লাল সালু, এখানে বলছে 2টি প্রশ্ন থাকবে, একটি প্রশ্ন দিতে হবে। হ্যাঁ, এখানে দেখো মজিদ ও রহিমা চরিত্র এবং গ্রামীণ কুসংস্কারের চিত্র বিশেষ গুরুত্বপূর্ণ। দেখো এখানে আমরা একটু তোমাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি, এরপরেও আমরা আরো 15 থেকে 20টা পয়েন্ট তোমাদেরকে তুলে দিব যে এই লাল সালু উপন্যাস থেকে তোমরা কোন পয়েন্টগুলো বা কি ধরনের প্রশ্ন হতে পারে, ঠিক আছে। যেমন কিছু কিছু লাইন আছে, বিশ্বাসের সে চোখ যেন পাথর, এরকম কোন আরো অনেকগুলো লাইন আছে, খোদাই করা পাথরের মতো মানুষ, এবং রহিমাকে ওই যে গ্রামের অন্য মানুষদের সংস্করণ, এরকম অনেকগুলো লাইন
এই কবিতা এই উপন্যাসগুলোর মধ্যে রয়েছে, যেগুলো তোমাদের মোটামুটি আমরা আইডেন্টিফাই করে দেওয়ার চেষ্টা করবো, ওইখান থেকে প্রশ্নগুলো আসতে পারে। তো এই উপন্যাসের ক্ষেত্রে আমরা বলবো চরিত্রগুলো তোমরা একটু খুব সুন্দর করে ধারণা নিবা, এবং কি সেখানে যে কোন কুসংস্কার এবং ধর্মীয় যেই অনুভূতিকে ব্যবহার করে মানুষের সঙ্গে যে ভণ্ডামি, এই বিষয়গুলো কিভাবে উঠে এসেছে এটা লাল সালু উপন্যাসের মাধ্যমে দেখানো হয়েছে। এইখান থেকে তোমাদের দুইটি প্রশ্ন থাকবে, একটি বাধ্যতামূলক করতে হবে, একটি কি বাধ্যতামূলক প্রশ্নের অ্যান্সার তোমাদেরকে করতেই হবে। তো এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই, তার মানে তোমাকে উপন্যাস টোটালটা সম্পর্কে একটু ধারণা রাখতে হবে এবং পড়তে হবে। আর ঘ বিভাগে যেটি রয়েছে সেটি হচ্ছে একটা ঐতিহাসিক নাটক, নাটক সিরাজউদ্দৌলা নাটক। এই নাটকটিও তোমাদেরকে পড়তে হবে, এখান থেকেও একটা প্রশ্নের উত্তর তোমাদেরকে মাস্ট করতেই হবে, ঠিক আছে? একটা প্রশ্নের উত্তর অবশ্যই কি করতেই হবে, এটা বাদ দেওয়ার কোনো অপশন নাই বা সুযোগ নাই, ঠিক আছে? তাহলে গল্প থেকে তোমার 4টা প্রশ্ন থাকবে, তোমাকে ওইখানে কয়টা 2টা প্রশ্নের উত্তর করতে হবে, কবিতা থেকে 3টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্নের উত্তর করতে হবে, এবং কি এখান থেকে নাটক থেকে একটা এবং উপন্যাস থেকে একটা, মোট 6টা। এবং এই 4টার মধ্যে থেকে যেটা তোমার পছন্দ হয় যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার তুমি কি করতে পারবে, ঠিক আছে? তো এইটা ছিল আমাদের কি উপন্যাস এবং নাটকের পার্ট। তো এই ছিল আমাদের বাংলার মোটামুটি কি একটা ওভারঅল ধারণা যে কোথা থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে। আমরা জাস্ট ওভারঅল একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আমরা পরবর্তী ক্লাসগুলোতে যখন বিস্তারিত আলোচনা করব তখন আমরা সম্পূর্ণ ডিটেলস নিয়ে প্রত্যেকটা কবিতা এবং গল্প ধরে ধরে অপরিচিত থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে, অর্ধাঙ্গী থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে ধরে 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 আমরা আলোচনা করব। আমাদের পরবর্তী ক্লাসটা বাংলার নব্য লেখকদের প্রতি নিবেদন, এটার উপরে হবে ইনশাল্লাহ। তো তোমরা যারা এখনো এনরোল করোনি তোমরা দ্রুত আমাদের কোর্সটিতে এনরোল করে নাও আমাদের হোয়াটসঅ্যাপে নক দিয়ে। আর এটি ছিল আমাদের বাংলা মোটামুটি একটা ওভারঅল ধারণা। এখন আমরা দেখো বলছি মোট 6টা প্রশ্ন তো আমরা এখান থেকে করব। 7 নম্বর প্রশ্নটা কিভাবে করব দেখো। তাহলে দেখো বিভাগ ভিত্তিক বন্টন তো আমরা করলাম, গল্প থেকে কয়টা 2টা, তারপরে কবিতা থেকে 2টা, উপন্যাস থেকে একটা, নাটক থেকে একটা। এই বাকি একটি প্রশ্ন আপনি যে কোনো বিভাগ থেকে পছন্দ মতো উত্তর করতে পারবেন। এটা গল্প থেকে হতে পারে, কবিতা থেকে হতে পারে, উপন্যাস থেকে হতে পারে, নাটক থেকেও হতে পারে। এই লাস্টের একটা প্রশ্ন আপনি যে কোনো জায়গা থেকে করতে পারবেন। তাহলে টোটাল আপনাকে এই 7টা প্রশ্নের উত্তর করতে হবে কত মার্কের? 70 মার্কের, ঠিক আছে? 7টা প্রশ্নের উত্তর কত মার্ক? 70 মার্কের উত্তর আপনাকে করতে হবে। তাহলে এরপরে দেখো বলছে সাফল্যের কৌশল, কিভাবে এই সাজেশনটি ব্যবহার করে আমরা A+ নিশ্চিত করতে পারবো সেটা নিয়ে আমরা একটা চার্ট আকারে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চার্টটা কেমন দেখো তোমরা, এই যে আমরা যে 3 স্টার যেগুলো দিছি এগুলা কি 100% গুরুত্বপূর্ণ, 3 স্টার যেগুলো 100% গুরুত্বপূর্ণ, 1 স্টার কিছু ছিল ওইগুলা আমরা একটু 60% গুরুত্ব দিয়েছি, এবং সাধারণ যেগুলো রয়েছে এগুলো 30%। কারণ সাধারণগুলো তোমাদেরকে পড়তে হবে। কেন পড়তে হবে সেটি হচ্ছে তোমাদের ওইখান থেকে এমসিকিউ আসবে। সাধারণ যেগুলো রয়েছে ওটা মোটামুটি বলা যায় যে সবগুলা থেকে একটা এমসিকিউ দেওয়ার চেষ্টা করবে, একটা বা 2টা মোটামুটি এমসিকিউ সবগুলা থেকে আসবে। এবং ওইখান থেকে বলা যায় না নতুন কিছু গল্প বা নতুন কিছু কবিতা থেকে সৃজনশীল চলে আসতে পারে। তো বলা যায় যে তোমাদের যাদের A+ পাওয়ার আশা রয়েছে বা যারা A+ পেতে চাও তাদেরকে অবশ্যই এই সিস্টেমটা ফলো করতে হবে, ঠিক আছে? তো খুব ভালো করার জন্য তোমাদেরকে ওই যে 3 স্টার যেগুলো দিয়ে রেখেছে এগুলা বেশি ফোকাস দিতে হবে, এবং টোটালটা ওভারঅল তোমরা এই সিকোয়েন্স অনুযায়ী পড়তে পারো। এখন পরীক্ষার একদিন আগে তো আর তুমি টোটালটাকে 100% ভ্যালুয়েশন দিয়ে পড়তে পারবা না, টোটালটাকে তো এত পড়ার তোমার সময় থাকবে না, তাই না? তো একটু মনে করো তোমার কাছে যদি 3 ঘন্টা সময় থাকে, তুমি এটা 2 ঘন্টা পড়লা, এটা মনে করো তুমি হচ্ছে 40 মিনিট পড়লা, এটা হচ্ছে কি 20 মিনিট পড়লা। তো এই যে তোমাকে সময়টা বন্টন করে নিতে হবে পরীক্ষার আগের যেটা সেটা। হ্যাঁ, তো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছে তোমাদের এখনো যথেষ্ট সময় রয়েছে, তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। তোমাদের জুনে হয়তো পরীক্ষার ডেট দিয়েছে, তোমরা এর মধ্যে ইনশাল্লাহ প্রিপারেশনটা শেষ করে ফেলতে পারবা। তোমাদের এখনো অনেক সময় রয়েছে, তোমরা এই সময় অনুযায়ী তোমরা সময়গুলোকে কাজে লাগাও, এবং আমাদের যেই ইয়েটি রয়েছে ফেসবুক পেজ রয়েছে এটার সঙ্গে যুক্ত থাকো। আমরা চেষ্টা করব তোমাদেরকে সার্বিক সহযোগিতা করার, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা ক বিভাগ বাংলা ব্যাকরণ, বাংলা ব্যাকরণ যে অংশটি রয়েছে এখান থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে বা কি ধরনের প্রশ্ন হয় এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। দেখো বাংলা ব্যাকরণ নিয়ে আমরা একটু কি করব বিস্তারিত আলোচনা করব। সেটি কি দেখো বলছে তোমাদের বাংলা ব্যাকরণের এই যে মোটামুটি বলা যায় যে তোমাদের বাংলা ব্যাকরণের ব্যাকরণ অংশ থাকবে 30 মার্কের। কত মার্কের?
30 মার্কের এবং নির্মিত অর্থাৎ লিখিত অংশ থাকবে 70 মার্কের। তো এই 30 মার্ক অ্যান্সার তোমরা কিভাবে করবা? তো এখানে দুইটা বিষয় রয়েছে। আমরা যখন এইচএসসি পরীক্ষা দিয়ে এসেছি আমরা সবসময় কি করছি, এই যে খ নম্বরটাকেই প্রাধান্য দিয়েছি। এইটা করাই সবচেয়ে সহজ ছিল। দেখো বাংলা ব্যাকরণের 30-এ 30 পাওয়া কত সহজ, আমি যদি একটু ব্যাখ্যা করি সেটা হচ্ছে, দেখো এখানে তোমাকে 4 বার সুযোগ দিবে ভালো করার। কিভাবে? তোমাকে বলবে 1 নম্বর যেটি রয়েছে এটি কত মার্কের? 5 মার্কের। কত মার্কের? 5 মার্কের। এই 5 মার্ক পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে? বলতেছে উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। তুমি যদি বাংলা উচ্চারণের 5টি নিয়ম পারো এবং 5টি নিয়ম যদি লেখো তাহলে তুমি কত মার্ক পাবা? 5 মার্ক পেয়ে যাবা। তোমাকে প্রথমে একটা সুযোগ দিল 5 মার্ক পাওয়ার জন্য। তারপরে দেখো, মনে করো তোমার এটা কমন আসলো না, তুমি পারলা না, তুমি উচ্চারণ রীতি পড়ছো, মোটামুটি তুমি জানো উচ্চারণ কাকে বলে। তারপরে তোমাকে খ নম্বরে এসে বলবে যদি এটা না পারো অথবা তুমি এইখান থেকে নিচের যে কোনো 5টি প্রশ্নের উত্তর লেখো। দেখো তোমাকে আবার দ্বিতীয় চান্স দিচ্ছে যে এটা না পারলে এটা লেখো, যে কোনো এই যে নদী, প্রশ্ন, পদ্য, ধার্য, এগুলার উচ্চারণ লেখো। এগুলা নিয়ে আমরা বিস্তারিত ক্লাস নিব, আজকে শুধু প্রশ্ন ব্যাখ্যা করছি। তো দেখো এখানে তো একটা সুযোগ দিল 3টা, এবং আর একটা সুযোগ কি দেখো, তোমাকে এইখান থেকে তোমাকে এমন না যে 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টারই অ্যান্সার করতে হবে। এখানে মোট কয়টা দেখো, 6 7 8 9, অর্থাৎ 9টা প্রশ্ন তোমার দেওয়া রয়েছে বা 9টা শব্দ উচ্চারণের শব্দ দেওয়া রয়েছে। তোমাকে এই 9টা শব্দ উচ্চারণ আকারে লিখতে হবে। এই 9টা শব্দের মধ্যে থেকে তুমি যেইটা ভালো পারো, যদি শ্রবণ ভালো পারো শ্রবণ লিখবা, ধার্য লিখবা, পদ্য লিখবা, প্রশ্ন লিখবা, নদী লিখবা, শেষ। এই অলি লেখার দরকার নেই, নক্ষত্র, মানে তোমার যেইটা কমন আসে। তার মানে তোমাকে বারবার বাংলা ব্যাকরণ সুযোগ দিচ্ছে যে ভালো কিছু করো, ভালো কিছু করো। মানে বাংলা ব্যাকরণটা বিশেষ করে এইচএসসি বাংলা ব্যাকরণে বারবার সুযোগ পাওয়া যায়। এই দেখো তারপরে বাংলা বানানের যে বিষয়টি রয়েছে এইটাও কি সেম, বানানের বিষয়টা কি এটাও সেম। দেখো বলছে নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান লেখো অথবা বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের 2টি নিয়ম লেখো। তুমি যদি বাংলা একাডেমি প্রবর্তিত বাংলা বানানের 2টি নিয়ম জেনে থাকো, যদি লেখো, তাহলে তুমি এখানে কত মার্ক পেয়ে যাচ্ছ? 5 মার্ক ইজিলি পেয়ে যাবা। আর যদি এইটা না পারো, তুমি এখানে কি করবা, এই যে বানানগুলা একটু কি পড়বা, বানানগুলা একটু যদি তুমি জানো বানান সম্পর্কে, তাহলে তুমি এটা সুন্দর করে লিখতে পারবা। আর একটা তোমাদেরকে বললে আর একটা সুযোগও তোমাদের জন্য রয়েছে, সেটা কি জানো? এটা হচ্ছে শর্টকাট একটা ওয়ে। সেটা হচ্ছে তোমাদের যারা বড় সিনিয়র ভাইরা বা সিনিয়র শিক্ষকরা রয়েছেন তাদেরকে জিজ্ঞেস করলে বলতে পারবা। সেটা হচ্ছে এই প্রশ্নগুলো প্রচুর রিপিট হয়। এই যে নদী, প্রশ্ন, পদ্য, ধার্য, তুমি খুঁজে দেখো, এটা মোটামুটি একটা না একটা বোর্ডে থাকবেই, এটা একটা না একটা বোর্ডে থাকবে। তো এইগুলা মোটামুটি তুমি যদি 100 থেকে 150টা উচ্চারণ শিখে যাও, সুন্দরভাবে প্র্যাকটিস করে যাও, ওইগুলোর মধ্যে কমন পাবা। বানানোর ক্ষেত্রেও সেম। তুমি যদি যে পিপিলিকা, এটা পাবাই সব জায়গায়। তারপরে যে উপরুক্ত, মুহুর্মুহ, এগুলা মানে এত পরিমাণ আসে এবং এইগুলোর মধ্যে থেকে আসে, এর বাইরে কিছু আসে না। তো তোমাদের বিগত বছরের 2015 সাল থেকে 2025 সালের যে বোর্ডগুলো রয়েছে এগুলা প্র্যাকটিস করলে আমি মনে করি যে 100% তোমরা ব্যাকরণ অংশে কমন পেয়ে যাবে, যদি তুমি ব্যাকরণের নিয়ম নাও শেখো, যদি শুধু মুখস্থ করো। ঠিক আছে। তারপরে দেখো 3 নম্বর, এটা তো একদমই সহজ। আমার কাছে মনে হয় যে এটা যারা ক্লাস 3 4 5 এর বাচ্চারা রয়েছে, ঠিক আছে, তারাও পারবে। দেখো এখানে বলছে বিশেষ্য কাকে বলে, বিশেষ্য শ্রেণী বিভাগ উদাহরণ সহ লেখো। ওই যে বিশেষ্য, নাম বিশেষ্য, ভাব বিশেষ্য, ঠিক আছে, এই বিশেষ্যগুলো হচ্ছে কি এগুলো, এবং বিশেষ্য কাকে বলে, কোনো কিছু নামকে কি বলে, বিশেষ্য বলে। এটা নিয়ে তোমাকে লিখতে হবে। যদি পারো এটা লিখবা তাহলে কত মার্ক পাবা? 5 মার্ক পাবা। আর যদি এটা না পারো তাহলে তুমি দেখো যে কোনো ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো। ঠিক আছে। তো এখানে ব্যাকরণিক শব্দ শ্রেণী, ঠিক আছে, এই যে এখানে তুমি কি দেখো, এখানে তো তুমি ব্যাকরণিক শব্দ শ্রেণী নির্ণয় করো, এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে। দেখো আমার সোনার বাংলা আমি, এই যে আমি কি, আমি হচ্ছে সর্বনাম, এটা তুমি লিখে দিবা। তারপরে তারপরে দেখো তুমি এই যে বাস, বাস হচ্ছে কি বিশেষ্য। তারপরে দেখো এই যে জানা ক্রিয়া। তো এমন যেমন তোমাদের এই যে যেখান থেকে মনে করো যেটা তোমাদের কাছে সহজ মনে হয় সেটা তোমরা সেই শব্দটা আইডেন্টিফাই করতে পারবে, আইডেন্টিফাই করে তোমরা এটা আনসার করতে পারবে। তো তোমাদের মোটামুটি এখানেও কয়টা দেওয়া আছে আমরা দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, 8টা। আচ্ছা এখানে 8টা রয়েছে, তার মানে তুমি যেটার থেকে তোমার ভালো মনে হয়। ঠিক আছে। এই যে এখান থেকে ডাক্তার, এখানে ডাক্তার কি এটা বিশেষ্য। তারপরে এই যে রোগী, এটা বিশেষ্য। এগুলো তুমি নিজের মতো করে দেখাতে পারো। মারা গেছে ক্রিয়া, তো এটা তুমি নিজের মতো করে লিখে দিতে পারো। তো এটা তুমি যেগুলো ভালো লাগে সেগুলো একটা বাক্য থেকে একটা শব্দ তুমি আন্ডারলাইন করে সেটা লিখে দিলে তুমি 5 মার্ক পেয়ে যাচ্ছ।
তারপর 4 নম্বরে যেটা আসবে সেটা হচ্ছে দেখো উপসর্গ কাকে বলে, বাংলা শব্দ গঠনে উপসর্গের ভূমিকা কি। তোমাকে হয় উপসর্গ সম্পর্কে ধারণা রাখতে হবে এবং উপসর্গ গঠনের ভূমিকা এটা লিখতে হবে, অথবা নিচের যে কোনো 5টি শব্দের ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখো। এই যে 4 নম্বরটা একটু কঠিন আছে, ঠিক আছে, অনেকে সমাসে আবার খুব মানে ভয় পায়, তো সমাসটা খুব একটা ভালো করতে পারে না। 4 নম্বরটা একটুখানি কঠিন রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদেরকে কি সমাস সমাজ সম্পর্কে বিস্তারিত কি করতে হবে, জানতে হবে, সমাস পড়তে হবে। তো সমাসের আমরা খুব সুন্দর ক্লাস পরবর্তীতে নেওয়ার চেষ্টা করব, তোমরা আমাদের সঙ্গে যুক্ত থাকো। আমরা আজকে শুধুমাত্র আমাদের একটা স্বাগত ক্লাস, হ্যাঁ, প্রথম ক্লাস আজকে তোমাদের সঙ্গে পরিচয় হওয়ার জন্য এবং প্রশ্ন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম। হ্যাঁ, তোমরা এখান থেকে সমাসগুলা নির্ণয় কিভাবে শিখাইতে হয় এগুলা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তারপরে 5 নম্বরে দেখো বাক্য বলতে কি বোঝো, একটি সার্থক বাক্য গঠনে কি কি বৈশিষ্ট্য থাকা প্রয়োজনীয় আলোচনা করো। বাক্য কি এগুলো বলবো, এবং একটি সার্থক বাক্য কিন্তু মানে আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা, এগুলো হচ্ছে কি বাক্যর একটা সার্থক বাক্যের গুণ বা বৈশিষ্ট্য, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে হবে, অথবা যে কোনো 5টি বাক্য রূপান্তর করতে হবে, ঠিক আছে। এখানে বলছে সূর্যোদয়ে অন্ধকার দূর হয়, এটা কি রয়েছে, সরল রয়েছে, এটাকে কি করতে হবে, যৌগিক করতে হবে। তুমি বলতে পারো সূর্য উদয় হয় এবং অন্ধকার কি হয়, দূর হয়, এইভাবে তুমি অ্যান্সার গুলো করতে পারবে। তারপরে দেখো জাদুঘর আমাদের আনন্দ দেয়, তুমি এখানে প্রশ্নবোধক করতে হবে, জাদুঘর আমাদের আনন্দ দেয় নাকি, ঠিক আছে, এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দিবা, এবং জাদুঘর আমাদের আনন্দ দেয় নাকি, এভাবে। তো এটা খুবই সহজ, এইচএসসি বাংলা ব্যাকরণ, এটা নিয়েও আমরা আলোচনা করব। তো এটা এখান থেকেও 5 মার্ক ইজিলি পাওয়া যায়, কারণ আমি বারবার বলছি তোমাদের অপশন থাকবে 4বার। প্রথমে তুমি হয় নিয়ম লেখো, যদি নিয়ম না পারো তুমি এখানে 8টা প্রশ্ন দেওয়া থাকবে, যে কোনো 5টার অ্যান্সার করো, ঠিক আছে। তাও যদি না পারো, তোমার বোর্ড বিগত বছরে 15 সাল থেকে 25 সালে যে বোর্ডটা রয়েছে সেই বোর্ডের প্রশ্নগুলো প্র্যাকটিস করলেই আশা করি এখান থেকে কমন পাওয়া যাবে, ঠিক আছে। এটা ছিল 5 নম্বর। দেখো তারপরে নিচের যে কোনো 5টি বাক্য শুদ্ধ করে লেখো। যেমন দেখো এই গীতাঞ্জলি বানানটা ভুল রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি কাব্যগ্রন্থ, ঠিক আছে। তো এখানে দেখো সব পাখিরা উড়ে গেল, তুমি যদি এখানে সব বলো তাহলে এই রা বলা যাবে না, বলতে হবে সব পাখি উড়ে গেল, অথবা বলতে হবে পাখিরা উড়ে গেল। তারপর দেখো তার দুচোখ অশ্রু জলে ভেসে গেল, এই যে অশ্রু এবং জল একই কথা, ঠিক আছে। তারপর অধ্যক্ষ সাহেব, এদের স, এখানে শয়ের নিচে বট হবে না। তারপরে বিদ্যান, এখানে একটা ব হবে, সকলে শ্রদ্ধা করে, তাহারা মাঠে খেলা করছে, এখানে যদি তাহারা বলো তাহলে এখানে খেলা করিতেছে বলতে হবে, মানে এখানে ওই যে তোমার সাধু এবং চলিতের মিশ্রণটা ঠিক করতে হবে, ঠিক আছে। দারিদ্রতা আমাদের অভিশাপ, এখানে দারিদ্র না, দারিদ্র তা হবে না, দারিদ্র আমাদের অভিশাপ, ঠিক আছে। পাতায় পাতায় পড়ে শিশির নিশির। তারপরে দেখো আচ্ছা, অথবা এটা তুমি ঠিক করবে, অথবা এই যে অনুচ্ছেদের অপপ্রয়োগ গুলো শুদ্ধ করতে হবে, অর্থাৎ তোমাদের একটা প্যারাগ্রাফ আকারে দিয়ে দিবে, সেটাকে ঠিক করতে। উন্নতশীল বাংলাদেশের এক অসহায় কৃষক শফিক, বাংলাদেশ কি উন্নতশীল দেশ, বাংলাদেশ হচ্ছে উন্নয়নশীল দেশ, তাহলে এটা কি রয়েছে, ভুল রয়েছে, তোমাকে এটা আইডেন্টিফাই করে ঠিক করতে হবে। তো এটা তোমরা যদি একটু প্র্যাকটিস করো ধৈর্য ধরে এবং আমাদের সঙ্গে থাকো, ইনশাল্লাহ তোমরা বাংলা ব্যাকরণটা খুব সুন্দরভাবে শেষ করতে পারবে পরীক্ষার আগেই। প্র্যাকটিস করে পরীক্ষার আগে তোমরা অন্তত ব্যাকরণ অংশে 30 মার্ক নিশ্চিত করার জন্য তোমরা একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। আচ্ছা, তারপরে দেখো 7 নম্বর, এটা যারা একটু ইংরেজি ভালো পারো তারা আরো পারবে, এটা হচ্ছে পারিভাষিক শব্দ, এগুলো একটু তোমাদেরকে মুখস্থ করতে হবে। যেমন ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা, ঠিক আছে। তারপরে গ্রিন রুম, সবুজ বলয়, ঠিক আছে। গ্রিন হাউস, বয়কট মানে কি বাদ দেওয়া। তারপর ব্যাকটেরিয়া, জীবাণু, কোয়েরি, প্রশ্ন, ঠিক আছে। থিওরি, তত্ত্ব, জোন মানে অঞ্চল বা এলাকা। তো এইগুলা তোমাদেরকে কি ইংরেজি যেগুলো দেওয়া থাকবে এগুলো থেকে তোমাদের এইখানেও মোটামুটি কয়টা থাকে দেখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15। আচ্ছা, তো এইখান থেকে মোটামুটি 15টা থাকবে, মনে হয় তোমাদের 10টা অ্যান্সার করতে হবে। তো এখান থেকে অ্যান্সার করলে তোমরা কি 10 মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটার জন্য 1 মার্ক করে থাকবে। অথবা তোমরা যে শহীদ মিনার ইজ দ্য সিম্বল অফ আওয়ার লাভ অ্যান্ড সিনসিয়ারিটি ফর দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ ম্যাট্রেস, অর্থাৎ যারা আমাদের মাতৃভাষার জন্য শহীদ হয়েছে তাদের জন্য শহীদ মিনার একটা কি প্রতীক, কিসের প্রতীক, এই যে কি সিনসিয়ারিটি মানে কি আন্তরিকতা, এবং সুপ্রিম স্যাক্রিফাইস এবং মহৎ ত্যাগের একটা প্রতীক, কি ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছে তারা। তো এইটা তুমি যদি ট্রান্সলেশন করতে পারো বাংলায়, এটা তুমি কি করতে পারো, ট্রান্সলেশন করে দিতে পারো। তারপরে দেখো তোমাদের 8 নম্বরে যেটা থাকবে, লঞ্চ ডুবির ঘটনা নিয়ে একটি দিনলিপি লেখো। অথবা এখানে মানে বাংলা ব্যাকরণে শুধু অথবা অথবা, তুমি কত বেলা পারবা না, কতক্ষণ তুমি বলবা যে আমি পারছি না, ঠিক আছে, কতক্ষণ তোমাকে সুযোগ দিতেই থাকবে বাংলা ব্যাকরণ, এইচএসসি বাংলা ব্যাকরণ। তুমি যদি এটা নিয়ে একটা দিনলিপি পারো লিখবা, না পারলে তোমার দেখা গ্রামীণ মেলা নিয়ে একটা প্রতিবেদন রচনা করো।
তুমি একটা সুন্দর করে প্রতিবেদন লিখে দিয়ে আসবা। তো এগুলো নিয়ে ডিটেলসে বিস্তারিত প্রতিবেদন কিভাবে লিখতে হয়, কিভাবে দিনলিপি লিখতে হয়, এগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে সিরিয়াল অনুযায়ী আমরা মোটামুটি বাংলা 25 থেকে 30টা ক্লাস নিব। এর 25 থেকে 30টা ক্লাসের মধ্যে আমরা এগুলা প্রত্যেকটা ক্লাসে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো কোনটা কিভাবে লিখতে হয়। তারপর দেখো মোবাইল ফোনের অপব্যবহার ক্ষতিগুলো উল্লেখ করে বন্ধুদের জন্য একটি ইমেল প্রেরণ করো। ইমেল তো তোমরা ইদানিং খুব লেখো, ঠিক আছে, তো এটা লিখবা @gmail.com। তারপর স্টোর কিপার পদে চাকরির জন্য একটা আবেদনপত্র অথবা একটা আবেদনপত্র তো তোমরা স্কুলে লিখতে 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 কি পাগল হয়ে গেছো। তারপরে দেখো সারাংশ, তোমরা কি এখানে একটা সারাংশ লিখবা অথবা এখানে একটা ভাব সম্প্রসারণ লিখবা। তারপরে দেখো কি রয়েছে, নিরাপদ সড়ক চাই বিষয়ে দুই বন্ধু সংলাপ রচনা। এটা খুব সুন্দর এবং খুব মজার একটা জিনিস। এটা তো আমি পরীক্ষার আগে এটা কোনোদিনও পড়ি নাই, ঠিক আছে, এটা জানি যে পারবো। দুই বন্ধু নিরাপদ সড়ক চাই, একটু বন্ধুরা সালাম দিয়ে আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছিস, হ্যাঁ, যে তারপর নিরাপদ সড়ক নিয়ে যে গতকাল তো নিউজে দেখলাম যে ঢাকাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন স্কুল শিক্ষার্থী মারা গেছে। তো এই বিষয়ে আমাদের কিছু করার দরকার, আমাদের নিরাপদ সড়ক বাস্তবায়নের জন্য আন্দোলন করা দরকার, সরকারকে জানানো দরকার। তারপরে ফিটনেস বেঞ্চ যেসব গাড়িগুলো রয়েছে সেগুলো বাদ দেওয়া দরকার দেশ থেকে, এবং কি লাইসেন্স চেক করা দরকার। তো এর আগেও তো অনেক আন্দোলন হয়েছে, নিরাপদ সড়ক আন্দোলন, এটা নেতৃত্ব দিয়েছিল ওই যে আমাদের যে চিত্রনায়ক রয়েছেন ইলিয়াস কাঞ্চন, তিনি। তো ঠিক আছে, তো এইটা তোমরা মোটামুটি নিজেরাও বানায় লিখতে পারবা। তারপরে একটু ধারণা রাখতে হবে যে কোথায় প্রশ্নবোধক চিহ্ন, কোথায় কোশ্চেন মার্ক, কোথায় এক্সক্লেমেশন চিহ্ন, এগুলো ব্যবহার করতে হবে, এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপরে দেখো, এটা যদি তুমি না পারো, যদি তুমি দুই বন্ধুর মধ্যে ডায়লগ কথোপকথন যদি তুমি না করতে পারো, তাহলে তুমি একটা কি করবা, খুদে গল্প রচনা করো। তুমি একটা গল্প লিখে দিবা, ঠিক আছে, যে আমি সেলিম রেজা, আমি একদিন কোথায় গেলাম, সুন্দরবনে ঘুরতে গেলাম, সেখানে দেখলাম বাঘ দেখলাম, তারপরে অনেক কিছু দেখলাম। তুমি যা যা দেখলা এগুলো নিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করে একটা খুদে গল্প তুমি রচনা করে ফেললা, ঠিক আছে। ও আচ্ছা, না সরি, এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, এই যে তোমার নিম্নোক্ত ইঙ্গিত অবলম্বনে একটি ক্ষুদে গল্প না, যদি এখানে উল্লেখ করা থাকে তাহলে তোমাকে এটা উল্লেখ করতে হবে যে আশরাফ সাহেব একজন মুক্তিযোদ্ধা, স্বাধীনতার 48 বছর পরও তিনি মনে করেন দেশের জন্য অনেক কাজ করার বাকি রয়ে গেছে, তাই এই পৌরবাসে অর্থাৎ কি এই বৃদ্ধ বয়সে এসেও তিনি ভাবছেন কিভাবে দেশের জন্য কাজ করা যায়, এবং কি তোমার মাথায় কি যুক্তি তর্কগুলো আসতে পারে এগুলা তুমি এখানে তুলে দিবা, ঠিক আছে। তো এইটা অবলম্বন করতে হবে। তারপরে দেখো 12 নম্বরে যেটি রয়েছে, এখানে মার্ক উঠাইতে হবে। এটাতে মার্ক উঠাইলে দ্বিতীয় বছরে এই প্লাস পাওয়াটা তোমাদের জন্য সহজ হবে। এটা কি 20 মার্কের থাকে, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, মহান একুশে ফেব্রুয়ারি, অর্থাৎ এই তিনটাই কি তোমাদের কি রচনা। এই রচনাগুলো তোমাদেরকে ভালো করে একটু ধারণা রাখতে হবে, একবার করে রিডিং পড়বা। আমরা ইম্পর্টেন্ট রচনাগুলো, গুরুত্বপূর্ণ রচনাগুলো তোমাদেরকে কি করব, পরীক্ষার আগে দাগিয়ে দিব। তোমরা ইম্পর্টেন্ট রচনাগুলো পরীক্ষার আগে একটু দেখে যাবা, এবং ওইগুলা থেকে তোমাদের ভূমিকা এবং যেসব তথ্যগুলো দেওয়ার প্রয়োজন স্বদেশ প্রেমের ক্ষেত্রে, শ্রম মর্যাদার ক্ষেত্রে, বা যে রচনাটা আসুক না কেন, এগুলা নিয়ে তোমরা মোটামুটি একটা ভালো ধারণা তৈরি করে রাখবা, ঠিক আছে। তো বলা যায় যে বাংলা ব্যাকরণটা তোমাদের এইচএসসি যারা রয়েছে তাদের জন্য খুবই সহজ। মোটামুটি যদি একটু সময় দেওয়া যায় টেকনিক্যালি, তাহলে তোমরা উত্তর করতে পারবো। ভয় করা যাবে না, পরীক্ষার হলে উত্তর করে আসতে হবে, অ্যান্সার লিখে আসতে হবে, পরীক্ষার খাতা ফাঁকা রাখা যাবে না, ঠিক আছে, অ্যান্সার করে আসতে হবে, কারণ তোমাদেরকে অসংখ্যবার সুযোগ দেওয়া হচ্ছে ভালো কিছু করার। তো তোমাদের জন্য শুভকামনা, তোমরা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ক্লাসে ছিলে। আজকে আমাদের একটা কি শুধুমাত্র একটা বেসিক আলোচনার উপরে আমরা ক্লাসটা শেষ করলাম, তোমাদের কোন বিষয়ে কোন সাবজেক্টে কি ধরনের প্রশ্ন হতে পারে এটা নিয়ে, এবং বাংলা প্রথম পত্রে একটা ছোট্টখাটো সাজেশন দেওয়ার চেষ্টা করেছি যে কোন কোন গল্প এবং কবিতা এবং উপন্যাসগুলো, কোন কোন গল্প এবং কবিতা গুরুত্বপূর্ণ সেটা। নেক্সট ক্লাসে আমরা যখন ক্লাস নিব তখন আমরা সৃজনশীল গুলা স্পেসিফিক ভাবে অপরিচিত কি ধরনের প্রশ্ন আসতে পারে, যৌতুক রিলেটেড, তারপরে নারীর অধিকার রিলেটেড কি ধরনের প্রশ্ন আসতে পারে, এটা আমরা স্পেসিফিক ভাবে, ঠিক আছে। তারপরে তোমার ওই যে মাসি পিসি থেকে নারীদের অবস্থান তৎকালীন সময়ে এটা নিয়ে, ঠিক আছে, বিধবা নারীদের সংগ্রামের জীবনচিত্র ব্যাখ্যা, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব পরবর্তী ক্লাসে যখন আমরা এটা নিয়ে আলোচনা করব। বিদ্রোহী কবিতার ক্ষেত্রে যেমন বিদ্রোহী চেতনা, বিদ্রোহী সত্তা, এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কি ঘুরাই ফিরায় প্রশ্ন আসে, এইগুলা নিয়েই। তো এগুলো আমরা তোমাদেরকে পয়েন্ট আকারে পরবর্তী ক্লাসে তুলে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা যারা এখনো আমাদের কোর্সে এনরোল করো নাই, আমাদের ইবিআর কোর্সে, তোমরা দ্রুত এনরোল করে ফেলো, এবং তোমাদের যাদের সমস্যা রয়েছে পার্সোনালি তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপটি রয়েছে ওখানে টিচাররা অ্যাড রয়েছেন, তোমরা ওইখানে মেসেজ করবা, টিচাররা তোমাদের মেসেজে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে এবং সমাধান চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ বিদ্যাঙ্গনের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।